এই ম্যাচটা দিয়ে আসলে বোঝা যাবে যে আমাদের কোচ বা ম্যানেজারের আসলে কোয়ালিফিকেশনটা কিরকম, যেটা নিয়ে এখন আপনি গ্রুপ স্টেজ জেতার জন্য প্রেশার দিবেন নাকি নকআউট জেতার জন্য প্রেশার দিবেন, এইটার উপরে বেস করে টিমটা আপনাকে নামাতে হবে। সো এইখানে যতটুকু না আমরা ফার্স্টে চিন্তা করবো যে প্লেয়াররা কি পারফর্ম করবে, এখানে ট্যাকটিক্যাল আন্ডারস্ট্যান্ডিংটা বেশি ইম্পর্টেন্ট, যে আপনি কোন প্লেয়ারকে খেলাবেন, কোন প্লেয়ারকে রেস্ট দিবেন। একটা রিপোর্ট দেখছিলাম এবং আজকে বাংলাদেশ ভারতের যে ক্ল্যাশটা, এই ক্ল্যাশটার জন্য আসলে সবসময় বাংলাদেশ ভারত ক্ল্যাশ এখন অনেক বেশি আগ্রহের তুঙ্গে থাকে সবার। সো এই ম্যাচটা ঘিরে বাংলাদেশের প্রত্যাশা কেমন দেখছেন? গ্রুপ পর্বের শেষ ম্যাচ এবং রোনান সুলিভান, ডেকলান সুলিভান দুই ভাইয়ের দিকে পুরো বাংলাদেশের নজর। সো কেমন পারফরমেন্স আসলে রোনানের কাছ থেকে আজকের ম্যাচে প্রত্যাশা করছেন, এবং ডেকলানের যদি অভিষেক হয় সেক্ষেত্রে এই ম্যাচটাতে কেমন প্রভাব পড়তে পারে? আচ্ছা, প্রথমত আমি রোনান ডেকলানেরটা একটু পরে আসি। তার আগে আমি যেটা বলতে চাই যে এই ম্যাচটা দিয়ে আসলে বোঝা যাবে যে আমাদের কোচ বা ম্যানেজারের আসলে কোয়ালিফিকেশনটা কিরকম, যেটা নিয়ে তার কারণটা হচ্ছে বাংলাদেশ এখন অনেকটা এক ধরনের মধুর সমস্যার মধ্যে পড়ে গিয়েছে, মধুর বিড়ম্বনা যেটাকে বলে। তার কারণ হচ্ছে যে আপনি যদি এখন ম্যাচটা ড্র করেন তাহলে আপনি গ্রুপ রানার্স আপ হবেন, তাহলে আপনার খেলা পড়বে টুর্নামেন্টের আরেকটা হট ফেভারিট নেপালের সাথে। আবার আপনি যদি এই ম্যাচে বেশি প্রেশার দিয়ে ফেলেন ম্যাচটা জেতার জন্য, আপনার হয়তো ভুটানের সাথে খেলা পড়বে, কিন্তু ভুটান আবার ফিজিক্যালি অনেক বেশি অ্যাক্টিভ এবং তারা হচ্ছে ইন্টেন্স অনেক বেশি। এখন আপনি গ্রুপ স্টেজ জেতার জন্য প্রেশার দিবেন নাকি নকআউট জেতার জন্য প্রেশার দিবেন, এইটার উপরে বেস করে টিমটা আপনাকে নামাতে হবে। সো এইখানে যতটুকু না আমরা ফার্স্টে চিন্তা করবো যে প্লেয়াররা কি পারফর্ম করবে, এখানে ট্যাকটিক্যাল আন্ডারস্ট্যান্ডিংটা বেশি ইম্পর্টেন্ট, যে আপনি কোন প্লেয়ারকে খেলাবেন, কোন প্লেয়ারকে রেস্ট দিবেন। কারণ এরকম সেন্ট্রালাইজ টুর্নামেন্টে ধরেন যে এক সপ্তাহ বা 10 দিনের মধ্যে 3-4টা ম্যাচ খেলতে হয়, যেটা কিন্তু ফিজিক্যালি অনেক ডিমান্ডিং একটা প্লেয়ারের জন্য, প্লাস টায়ারিংও একসাথে। এক তো টায়ারিং, ফিজিক্যালি ডিমান্ডিং, দুই হচ্ছে আবার আপনি যদি মালদ্বীপের মাঠটা দেখেন, একটা মাঠে কিন্তু সব খেলা হচ্ছে এবং মাঠের কোয়ালিটি অলরেডি গন, মানে নকআউটে যখন যাবে তখন আরও অবস্থা খারাপ হবে। সেই ক্ষেত্রে ফিজিক্যালি আরও বেশি ডিমান্ডিং থাকবে। নর্মালি একটা ভালো মাঠে যে পরিমাণ ডিমান্ডিং থাকে তার থেকে আরও একটু বেশি ডিমান্ডিং থাকবে মালদ্বীপের এই মাঠটা। তো এখন কোচ ইন্ডিয়ার ম্যাচে অবভিয়াসলি আমাদের এক ধরনের ইমোশন জড়িত আছে, এই ম্যাচে জেতাটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। এখন আপনি এই ম্যাচটাকে জেতার চেষ্টা করবেন নাকি এই ম্যাচটা আপনি ড্র করে আপনার নকআউটে আপনি ফাইনালে ওঠাটাকে আপনি বেশি প্রায়োরিটি দিবেন, এখন এইটা হচ্ছে কোচকে ডিসাইড করতে হবে। একটা দূরদর্শিতার ব্যাপারও আছে। হ্যাঁ, তো এই কারণে সেইটার উপর বেস করে আসলে আপনি রোনানকে নামাবেন কি নামাবেন না, নয়তো আপনি ওকে রেস্ট দিবেন, তাহলে ও যেটা হবে যে নকআউট স্টেজে, কারণ আমরা অলরেডি নকআউটে উঠে গেছি, এখন আমাদের তো দরকার ফাইনালে উঠে চ্যাম্পিয়ন হওয়া, আমরা কি সেখানে প্রেশার দিব নাকি এখানে প্রেশার দিব, এটা আসলে দেখার বিষয় আছে। তো আই থিঙ্ক এখানে অবশ্যই ডেকলান এই ম্যাচে চান্স পাওয়া উচিত, বিকজ তার যে একটা মানে খেলার যে একটা ধারাবাহিকতা, যেহেতু এই ম্যাচে ওই প্রেশারটা আমি যেটা বলছিলাম যে ওরকম যদি না নেয় তাহলে সেক্ষেত্রে ধরেন যে একটু বাজিয়ে দেখা, যেটা কিন্তু প্রথম ম্যাচে হয়তো ইনফ্যাক্ট টিমমেটদের সাথে একটা বন্ডিং এরও ব্যাপার আছে, প্লাস প্রথমবারে এসছে, তার তো একটা এই এনভায়রনমেন্টের সাথে আর কি ধাতস্থ হতে হবে। সো বাকি দুইজন যে ছিল, বাকি দুইজন কিন্তু নেমে গেছে প্রথম ম্যাচে, কিন্তু এই ম্যাচে অ্যাটলিস্ট ডেকলানকে একবার নামিয়ে থেকে টেস্ট করে দেখা উচিত যে তার এই অ্যাটমসফিয়ার, এই কন্ডিশনে তার পারফরমেন্সটা কিরকম আছে, কতটুকু ব্যালেন্স করতে পারছে। তো এখন এই জায়গাটায় যে আসলে দেখতে হবে যে আপনি আপনার বেস্ট প্লেয়ারগুলোকে নামাবেন কি নামাবেন না, এবং সেগুলো যদি নামানো তাহলে আপনি কোন ম্যাচটাকে কিভাবে দেখবেন, এটা আসলে পুরোটাই কোচ এবং ম্যানেজারের উপরে।